আসসালামু আলাইকুম। 1757 সাল থেকে শুরু করে 1947 সাল অবধি ব্রিটিশরা আমাদের উপমহাদেশে জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে শাসন এবং শোষণ করে গিয়েছে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলেছে দীর্ঘ বছর, 200 বছর যাবৎ। অবশেষে 1947 সালে আমরা ব্রিটিশদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হই। ব্রিটিশরা যখন এই দেশ ছেড়ে যায়, তখন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকায় ছিলেন, তাদের মধ্যে মুসলিম এবং হিন্দু নেতারা সর্বোপরি এগিয়ে ছিলেন। এবং তৎকালীন সময় ব্রিটিশরা চলে যাওয়ার সময় একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়, যেটা ব্রিটিশদের সৃষ্টি ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে। তারা উপমহাদেশে যখন শাসন করেছে, তখন তাদের শাসনকে স্থায়ী করার জন্য তারা এই দেশের মানুষকে দুভাগে ভাগ করে বৈষম্য তৈরি করেছে, হিন্দু এবং মুসলমান ভাগ করে, যেন তাদের বিরুদ্ধে ঐক্য তৈরি করে উপমহাদেশের মানুষজন তাদের বিরুদ্ধে কোনো আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারে। সে কারণে কিন্তু যখন আক্ষরিক অর্থেই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যায়, তখন সেইটাই ব্রিটিশদের গলা কাটা হয়ে দাঁড়ায়। সেই গলা কাটাকে সরিয়ে ফেলার জন্য তৎকালীন ব্রিটিশ সরকার মুসলিম এবং হিন্দু এই দুটি ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়। মুসলিমদের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ইন্ডিয়া বা ভারতের প্রতিষ্ঠা হয় 1947 সালের 15ই আগস্ট। এই দুটি রাষ্ট্র তো নিজেরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু ভারতের যে বর্তমানে 28টি অঙ্গরাজ্য মিলে ভারত বা ইন্ডিয়া, সেই 28টি অঙ্গরাজ্যের মধ্যে 8টি অঙ্গরাজ্য এমন ছিল যারা তৎকালীন সময় স্বাবলম্বী ছিল। অর্থাৎ মুসলিমদের যে পাকিস্তান এবং হিন্দুদের যেই ইন্ডিয়া বা ভারত, তাছাড়াও 8টি অঙ্গরাজ্য ছিল ইন্ডিয়ার, যারা তৎকালীন সময় ব্রিটিশদের কাছ থেকে এই অনুমতি পেয়েছিল যে তারা স্বাধীনভাবে সার্বভৌমভাবে নিজেদের রাষ্ট্র পরিচালনা করতে পারে, অথবা চাইলে তারা নিজেদের পছন্দ মতো ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে। তো এইভাবে ভারতকে ভাগ করে দিয়ে ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করে। পাকিস্তান দুভাগে বিভক্ত হয়, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, মানে বর্তমান বাংলাদেশ এবং বর্তমানে পাকিস্তান। যদিও তৎকালীন সময় আমাদের এই উপমহাদেশের তৎকালীন এই বাংলার জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি ছিল, তবুও পশ্চিম পাকিস্তানের আয়তন এবং তাদের অর্থায়ন এবং ক্ষমতা এই পূর্ব পাকিস্তানের তুলনায় অধিক ছিল, যে কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়। অপরদিকে ইন্ডিয়া, যারা হিন্দু ধর্মের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যার প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তিনি তার রাষ্ট্রকে সেকুলার রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার করেন এবং তার রাষ্ট্রের ভিতরে যে 8টি স্বাধীন রাজ্য আছে, যারা সেই অধিকার রেখেছিল যে তারা চাইলে ভারতের সাথে যুক্ত হতে পারে অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, অথবা নিজেরা স্বাধীন সার্বভৌমভাবে নিজেদের রাষ্ট্র পরিচালনা করতে পারে। সেই 8টি রাজ্যকে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর মনে করে তাদেরকে নিজেদের দেশের ভিতর নিয়ে আসার একটা ষড়যন্ত্র তৈরি করতে শুরু করে, যার ফলশ্রুতিতে ধীরে ধীরে সেই 8টি রাজ্য যারা স্বাধীন ছিল তৎকালীন সময়ে, যেমন সিকিম
তৎকালীন সময়ে একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যেটা কোনো অবস্থাতেই ভারতের অন্তর্ভুক্ত হতে চায়নি। এটা জন্য তৎকালীন সময়ে একটা গণভোটের আয়োজন হয় এবং সিকিমের জনগণের প্রায় 90% লোক ভারতের অংশ হওয়ার বিপক্ষে ভোট দেয় এবং ভারত বুঝতে পারে যে সিকিমকে খুব সহজেই তারা তাদের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে না বা দখল করতে পারবে না। তাই তারা ধীরে ধীরে এটাকে তাদের অংশ হিসেবে নেওয়ার জন্য অন্য কৌশল অবলম্বন করে। তারা সিকিমের যে রাজা ছিলেন তার বিরুদ্ধে একটা বামপন্থী রাজনৈতিক দল তৈরি করে এবং দেশের বিরুদ্ধে দেশের মধ্যে অভ্যন্তরীণ একটা কোন্দল তৈরি করে এবং দেশকে অস্থিতিশীল করে তোলে এবং অর্থায়নের মাধ্যমে, বুদ্ধি পরামর্শের মাধ্যমে সেই রাজনৈতিক দলকে তারা এক সময় ক্ষমতায় নিয়ে আসে এবং সিকিমের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সেই রাজনৈতিক দলের যে প্রধান ছিলেন ভারতীয় দালাল, তাকে মুখ্যমন্ত্রী করে সিকিমকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ডিক্লেয়ার করে দেয়। সিকিমের পাশাপাশি তৎকালীন সময় এই ভারত পাকিস্তান উপমহাদেশের সবচেয়ে যেই ধনী অঙ্গরাজ্যটা ছিল সেটা ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ছিল স্বয়ংসম্পূর্ণ একটি রাজ্য, যার অর্থনৈতিক অবস্থা ছিল সবচেয়ে বেশি স্বয়ংসম্পূর্ণ এবং অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি ধনী একটা রাজ্য ছিল হায়দ্রাবাদ। তৎকালীন হায়দ্রাবাদের যিনি নবাব ছিলেন তিনি মুসলিম নবাব নিজাম ওসমান আলী খান। তৎকালীন সময়ে ব্রিটিশদের মতে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিলেন, যার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল 236 বিলিয়ন US ডলার, যা বর্তমানে ভারতের সর্বশ্রেষ্ঠ ধনী ভারতের মুকেশ আম্বানির সম্পত্তির 10 গুণ। তৎকালীন সময়ে সেই নবাবের নিজস্ব একটা বাহিনী ছিল এবং নিজের হায়দ্রাবাদ রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল। যখন ভারত দেখল যে হায়দ্রাবাদের মধ্যে কোনোভাবেই রাজনৈতিক হস্তক্ষেপ বা দেশের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে হায়দ্রাবাদকে নিজের অংশ করা যাবে না, তখন তারা সরাসরি কোনো আইন না মেনে, কোনো রকমের মানবতা না দেখিয়ে, মানবতার লঙ্ঘন ঘটিয়ে একটা অপারেশন ডিক্লেয়ার করে 1948 সালের 18 সেপ্টেম্বর, যেটা অপারেশন পলো নামে বিখ্যাত। এই অপারেশনের মাধ্যমে নবাবকে গ্রেপ্তার করে নবাবী প্রথা উচ্ছেদ করে হায়দ্রাবাদকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। পাশাপাশি ভোপাল, যেটা নবাব ছিলেন হামিদুল্লাহ খান, তিনিও চাচ্ছিলেন না ভারতের অংশ হিসেবে হতে এবং তিনি যে ভৌগোলিক স্থানে ছিলেন তার পক্ষে সম্ভব ছিল না পাকিস্তানের অংশ হওয়ার, যদিও তিনি পাকিস্তানের অংশ হতে চেয়েছিলেন। তাই তিনি স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন। ভারত তাকেও স্বাধীন থাকতে দেয়নি। ভারত তার দেশের ভিতরে তার ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর মাধ্যমে একটা রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা তৈরি করে 1949 সালের 30 এপ্রিল একটা আন্দোলনের মাধ্যমে তৎকালীন নবাবকে ক্ষমতাচ্যুত করে তার দালাল একটা সরকারকে প্রধান করে রাজ্য ক্ষমতা দখলে নেয় এবং ভোপালকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নিজের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করে। একই সাথে জুনাগড়, যেটা 1947 সালে নবাব মোহাম্মদ খান ছিলেন সেটার প্রধান, এবং সেই জুনাগড় হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তের মাঝামাঝি স্থানে, যেটার এক পাশে ভারত এবং অপর পাশে পাকিস্তান ছিল। তারা চাচ্ছিলেন পাকিস্তানের অংশ হতে, কিন্তু তৎকালীন সময়ে তাদের দেশে ভিতরে হিন্দুদেরকে সংখ্যাগরিষ্ঠ দেখিয়ে, তাদের উপর নির্যাতন দেখিয়ে তৎকালীন ভারত সরকার জুনাগড় এবং জয়সালমীর এবং যোধপুর এই 3টি অঙ্গরাজ্যকে দখল করে নেয়। এই
বাহানায় যে সেখানের হিন্দুরা নির্যাতিত হচ্ছে মুসলমানদের দ্বারা এবং হিন্দুরা নিরাপদ না, তাদের জানমাল অরক্ষিত এবং হিন্দুরা হত্যা এবং ধর্ষণের শিকার হচ্ছে মুসলমানদের দ্বারা, এই ধরনের অপকৌশল প্রয়োগ করে তারা এই যোধপুর, জয়সালমীর এবং জুনাগড় এই 3টা অঞ্চলকে নিজেদের অঙ্গরাজ্যে পরিণত করে। একই সাথে ট্রাভাকর, যেটা বর্তমানে কেরালাতে অবস্থিত, সেইটাকেও দখল করে নেয় 30শে জুলাই 1947 সালে। সে সময় সেখানে রাজতন্ত্র ছিল। প্রথমে দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার বাহানায় ভারত একটা রাজনৈতিক দল তৈরি করে দেশের সেই রাজ্যের অভ্যন্তরে কোন্দল তৈরি করে এবং পরবর্তীতে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে একেও তারা নিজেদের রাষ্ট্রের ভিতরে নিয়ে একটি অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করে। অষ্টম যে রাজ্যটা ছিল সেটা ছিল কাশ্মীর। কাশ্মীর সেই 8টি রাজ্যের মধ্যে শেষ রাজ্য ছিল, যেটার ব্রিটিশদের দ্বারা সেই অপশন ছিল বা সেই সুযোগ ছিল পাকিস্তানের সাথে যাওয়ার অথবা ভারতের সাথে যাওয়ার অথবা নিজেদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালিত করার। যখন পাকিস্তান দেখল যে তাদের শত্রু দেশ ভারত 7টি স্বাধীন রাষ্ট্রকে নিজেদের রাজ্যে বা নিজেদের অঙ্গরাজ্যে দখল করে নিয়েছে বা এস্টাবলিশ করে নিয়েছে, তখনই তারা একটা ভুল করে বসলো। তারা তৎকালীন কাশ্মীরের দখল নেওয়ার জন্য ভারত যেভাবে হায়দ্রাবাদ, সিকিমে সামরিক অভিযান চালিয়েছিল, ঠিক একইভাবে কাশ্মীরেও তারা একটা সামরিক অভিযানের পরিচালনা করে 1947 সালে 20 অক্টোবর পাকিস্তান। কাশ্মীর যেহেতু ভারত এবং পাকিস্তানের সাথে সীমানা শেয়ার করে, তাই ভারত চাওয়া সত্ত্বেও পারছিল না সামরিক অভিযান চালিয়ে কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু যখনই পাকিস্তানি ভুলটা করে ফেলে, তখন ভারতের কাছে একটা অপরচুনিটি চলে আসে, তারাও সামরিক অভিযান পরিচালনা করে কাশ্মীরে, যার ফলে কাশ্মীরে ভারত এবং পাকিস্তান মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান দখলে চলে আসে, যেটা বর্তমানে আজাদ কাশ্মীর নামে পরিচিত, এবং একটা বড় অংশ ভারতের দখলে চলে আসে, যেটা জম্মু কাশ্মীর নামে পরিচিত। তৎকালীন যে কাশ্মীরের প্রধান ছিলেন, তার সাথে বিভিন্ন লোভনীয় চুক্তির মাধ্যমে কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় তৎকালীন ভারতীয় সরকার। যদিও পরবর্তীতে সেই সুযোগ সুবিধাগুলো তুলে নেওয়া হয় এবং খুবই নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে এখনও ভারত ট্রিট করে আসছে। এইভাবে ভারত তার প্রতিবেশী 8টা রাজ্যকে, যাদের অধিকার ছিল স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচালিত করার, সেভাবে সে 8টি রাজ্যেরই দখল তারা নিয়ে নেয়। অপরদিকে পাকিস্তান দুভাগে বিভক্ত ছিল, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, যেটা হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান মানে হচ্ছে আমাদের বাংলাদেশ। এর মাঝখানে ভারত থাকার কারণে পাকিস্তানের সাথে আমাদের একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগের বিচ্ছিন্নতা তৈরি হয়, যার ফলে যত বৈষম্য সব একে ডানা বাঁধতে শুরু করে এবং বাঙালিরা বিভিন্ন বৈষম্যের শিকার হতে শুরু করে এবং বাঙালিরা একসময় সিদ্ধান্ত নেয় যে তারা পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। 1971 সালে সেই আন্দোলনের একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ভারতের ভূমিকা ছিল। তারা বাঙালিদেরকে অস্ত্র
তারপরে প্রশিক্ষণ এবং খাদ্য, তারপর অর্থায়ন করে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এটা যেমন সত্য, ঠিক তেমনি সত্য যে সাহায্যের পিছনে তাদের একটা দূর সন্ধি ছিল বা একটা বিশাল ষড়যন্ত্র ছিল, যে 8টা অঙ্গরাজ্যকে মানে 8টা রাজ্যকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে তারা অঙ্গরাজ্য হিসেবে তৈরি করেছে। ঠিক একইভাবে বাংলাদেশকে তারা নিজেদের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু তৎকালীন সময়ে পাকিস্তানকে সরিয়ে বাংলাদেশ যখন 16 ডিসেম্বর বিজয় লাভ করে, তখন বাংলাদেশের কাছে কিন্তু পাকিস্তান সরকার বা পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেনি। আপনারা যদি ইতিহাসে দেখেন তাহলে সরওয়ার্দী উদ্যানে যখন পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করে, তখন সেখানে ভারতীয় আর্মির কাছেই আত্মসমর্পণ করে এবং ভারতীয়রা পরিকল্পিতভাবে তৎকালীন বাঙালিদের পক্ষ থেকে বাংলাদেশের কাউকে সেখানে উপস্থিত থাকতে বা প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়নি। যদিও তৎকালীন আমাদের সরকার ছিল, আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন এবং তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওসমানী ছিলেন, 11 জন সেক্টর কমান্ডার ছিলেন, কাউকেই সেখানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এটা বোঝানোর জন্য যে এই যুদ্ধটা পাকিস্তান এবং ভারতের মধ্যে হয়েছে। এবং দেখুন ভারতের একটা চালাকি, যখনই 9 মাসের যুদ্ধ বাঙালিরা জিতে এসেছে, মানে যুদ্ধের শেষ প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে, তখনই সেই 25শে মার্চে শুরু হওয়া যুদ্ধটা, যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কষ্টের ফসল হিসেবে মুক্তি লাভ করার সময় হয়ে ওঠে, তখনই ডিসেম্বর 3 তারিখ ভারত এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করে এবং 16 ডিসেম্বর তারা পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণ করতে নিজেদের কাছে বাধ্য করে এবং তারা প্রচার করার চেষ্টা করে যে ভারতের কাছে পাকিস্তান পরাজিত হয়েছে এবং ভারত এই অংশটা পাকিস্তানের কাছ থেকে দখল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 9 মাসের এই মুক্তিযুদ্ধের সময় বাঙালি মুক্তিযোদ্ধারা এবং বাঙালি জাতি জনতা এবং বিশ্বের অন্যান্য দেশের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই যুদ্ধটা ছিল বাঙালি জাতির যুদ্ধ, এটা ইন্ডিয়ার যুদ্ধ ছিল না। যে কারণে ইন্ডিয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা সামরিক হস্তক্ষেপ করে বাংলাদেশকে তৎকালীন সময়ে নিজেদের দেশের প্রদেশ হিসেবে ঘোষণা করতে পারেনি। কিন্তু তারা যখন এই ষড়যন্ত্রে ব্যর্থ হয়, তারা অন্য একটি ষড়যন্ত্র শুরু করে। সেটা হচ্ছে যে ভারতের দালাল সরকার বাংলাদেশে তৈরি করে ভারতের অনুগত একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার, যার ফলশ্রুতিতে এই 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতের অনুগত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটা দাবিদারী রাষ্ট্র হিসেবে পরিচালিত করে গেছে এবং বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সব ধরনের স্বার্থকে আগলে রেখেছে এবং সমুন্নত রেখেছে। আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে ভারতের 28টা অঙ্গরাজ্যের যে স্বাধীনতাটুকু আছে, সেই স্বাধীনতাটুকু এই 16 বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশেরও ছিল না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে কথা বলে, বাংলাদেশের সাধারণ জনগণের একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়া সত্ত্বেও ভারতের বিরুদ্ধে ন্যূনতম কথা বলার স্বাধীনতাটুকু ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, আর 2024 সালে ভারতের আধিপত্য থেকে স্বাধীন হয়ে আবার নতুন করে নিজেদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং সার্বভৌম উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। এবং এই উন্নয়নের পিছনে আমাদের আপামর সকল জনগণকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে, যে যার জায়গা থেকে সম্পূর্ণ নিজের যা করণীয় তা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ আমাদের সবার,
এই দেশের স্বাধীনতার সুফল সবাই সমানভাবে পাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।